24শে আগস্টের পূর্বে প্রায় 18 বছর 2 বছর অদ্ভুত ধরনের এক কেয়ারটেকার সরকার ছিল, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ করেছে। এরপরে একটানা 15 বছর বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। 1500 বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতেও কোনো ব্যক্তিকে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই। এই অক্টোবর মাসে 28 তারিখ, আর 2-3 দিন পরেই আসবে, পল্টনে প্রকাশ্যে লগি বৈঠার তাণ্ডবে যে ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি হয়েছিল, মানুষ মেরে তার উপরে নৃত্য করা হয়েছিল, এই ধরনের পৈশাচিক কাণ্ড আইয়ামে জাহেলিয়াতেও সংগঠিত হয়নি। সুতরাং এক কথায় আমরা বলতে পারি, ফ্যাসিবাদী হাসিনার 15 বছর এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো জঘন্য। খুন, গুম, হত্যা, সন্ত্রাস, লুটপাট, অর্থ পাচার, আয়নাগর, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি সহ এমন কোন মানবতা বিরোধী অপরাধ বাকি ছিল না যা শেখ হাসিনা তার 15 বছরে সংগঠিত করেনি। সবচেয়ে বেশি ক্ষতি করেছে দেশে ইসলাম, ইসলামী আন্দোলন, মুসলিম জাতিসত্তার সমাজের সর্বস্তর থেকে এদেশের 90% মুসলমানের চিন্তা চেতনা আদর্শকে মুছে দেওয়ার জন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঘন্য ধরনের খেলায় মেতেছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্ট সাহায্য করেছেন। 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন তিনি ধরেন, দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অত্যন্ত শক্ত। যখন তিনি ধরবেন, দুনিয়ার কোন সুপার পাওয়ারও তাকে রক্ষা করতে পারবে না। 5ই আগস্ট সেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের জনগণ অত্যন্ত অসহায়, কারণ তাদের 3 দিক থেকে একটা মুশরিক রাষ্ট্র ঘেরাও করে আছে। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করা ছাড়া আর কোনো শেল্টার আমাদের আশপাশে নেই। সে কারণেই বাংলাদেশের জনগণকে 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। এই দেশটাকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রয় করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেখান থেকে এই দেশকে উদ্ধার করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বিদায় দিয়েছেন। সম্মানিত ভাইরা, 90% মুসলমানের দেশে আলেম ওলামা পীর মাশায়েখের উপরে কি ধরনের জুলুম নির্যাতন এসেছে আপনারা সংশ্লিষ্ট ভাইদের কথা শুনলেই বুঝতে পারবেন, লোম শিওরে উঠার মতো। এই যে একজন ছোট্ট বক্তা আছেন না, মাদানী সাহেব, কি নাম, তিনি নিজ মুখে বলেছেন, আমাদের সে হামজা, ওয়াইজ যে হামজা, আমির হামজা, এই দুইজনেই বলেছেন যে আমাদেরকে নিয়ে পায়ে বেড়ি বেঁধে, পায়ে শিকল পরিয়ে, উপরে টাঙ্গিয়ে রেখে আমাদেরকে ঘন্টাকে ঘন্টা রাখা হতো। যেই ওয়াইজদের ওয়াজে এই দেশের হাজারো লাখো মানুষ আল্লাহর দিন চিনেছে,
তাদেরকে এইভাবে উল্টা করে জেলখানার ভিতরে টাঙ্গিয়ে নির্যাতন করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কোনো বিবেকবান ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর দ্বারা তারা ইসলামকে উপহাস করেছে, আলেম ওলামাকে উপহাস করেছে, ইসলামী সভ্যতার সংস্কৃতিকে তারা উপহাস করেছে, এই দেশের মুসলমানদের প্রতি তারা উপহাস করেছে। সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন, প্রায় 2000-এর মতো লোক তারা শাহাদাত বরণ করেছেন, 30,000-এর মতো মানুষ আহত হয়েছে, 60 জন শিশু নিহত হয়েছে। এইভাবে এক বিরাট ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে হায়নার হাত থেকে উদ্ধার করেছেন। অভ্যুত্থানের পর গত 1 বছর আন্দোলনের যারা অংশীজন তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করে, পরামর্শ করে, মিলেমিশে আগামী দিনে এই দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেজন্য তারা কাজ করেছেন। আলহামদুলিল্লাহ 17 তারিখে ছাত্র জনতার জনগণের প্রত্যাশাকে সামনে রেখে একটি সনদ পাশ হয়েছে, রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করেছেন। কিন্তু যেভাবে এই সনদ জাতির সামনে উপস্থাপন করার কথা ছিল, এখনো সেইভাবে এই সনদ এই দেশের মানুষ দেখতে পায়নি। আমরা এই আশঙ্কা থেকেই রাজপথে কর্মসূচি দিয়েছি। 7 দফা দাবিতে 19শে জুলাই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিলাম। এরপরে কয়েক মাস আমরা দেখে আবারও 5 দফা দাবিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কারণ জনগণ যেভাবে চায়, যা তাদের প্রত্যাশা, সেইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ভূমিকা পালন করছেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই আমরা 5 দফা দাবিতে আন্দোলন করছি রাজপথে। আমাদের এই আন্দোলন দেখে অনেকে অনেক কথা বলে যে সব আলোচনার টেবিলে আসার পরে জামাত ইসলামী কেন আবার রাজপথে গেল। যারা এই কথা বলে তারাও তো অতীতে নির্বাচন এবং আন্দোলন একসাথে চালিয়েছেন। আপনারা কি ভুলে গিয়েছেন? অতীতে যেই কয়টা নির্বাচন হয়েছে, সব কয়টা নির্বাচনের আগের দিন পর্যন্ত সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দাবি আদায়ের জন্য মাঠে ছিল। তো আমরা রাজপথে আসলে আপনাদের আপত্তি কিসের? দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই। জুলাই সনদ একটি মাত্র ধাপ আমরা পার করেছি, সামনে আরো অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে, তাহলেই এটার আইনি ভিত্তি হবে। এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে। সেজন্য আমরা বলেছি যে জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রধান উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্টই আদেশ জারি করে। আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে। কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না, এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টাই সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন। আদেশ জারির পরে গণভোটের কথা আমরা বলেছি। গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে।
আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন করতে চান, তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন। বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে। ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে তারা রাত 8টা পর্যন্ত ভোট দেয়। তাহলে একটা কাজে যদি এত সময় যায়, আর একটা হচ্ছে গণভোট, সেটাও যদি একই দিনে করে তাহলে কি একদিনে নির্বাচন হবে? এখানে একটা গোলযোগ তৈরি হবে। এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে, গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না। ফলে গণভোট এদেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা বলছি দুটো সেপারেট জিনিস, দুটো আলাদা জিনিস। গণভোট আগে হতে হবে, এরপরে নির্বাচন হবে। ওনারা তো উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মেনে নিয়েছেন, আপনারা শুনেছেন। তো গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয়। অতীতে অনেক গণভোট হয়েছে, 17 দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে। সুতরাং আরো 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি। ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি নাকি দেশের জনগণ বুঝে না। তো গত সপ্তাহে বললেন বুঝেন না, আর সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন। পাবলিক কি মনে করবে আমাদেরকে? এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না। উচ্চ কক্ষে সংসদ সদস্যদের আনুপাতিক হারে সেখানে উচ্চ কক্ষে সদস্য নির্বাচিত হবে। আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। তো এটা বুঝানো বিচার তো কোনো কিছু নেই। আপনারা উচ্চ কক্ষ সংসদ সদস্যদের আনুপাতিক হারে এটাকে আপনারা মেনে নিলেন। আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব। কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে। 1% ভোটও যদি কেউ পায় তাহলে তারা 3টা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে। ওনারা এটার বিরোধিতা করেন কি জন্যে আমরা এটা বুঝি না। তবে মনে হয় যে অতীতে যেভাবে 3টা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন, নিজের খেয়াল খুশি মতো দেশ চালিয়েছেন, জনগণকে ডাবার গুটির মতো ব্যবহার করেছেন, এখন যদি পিআর পদ্ধতি নিম্ন কক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে, তারা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না, জনগণকে বোকা বানাতে পারবে না, সংসদেই প্রতিবাদের মুখে পড়বেন। তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এই কারণেই তারা নিম্ন কক্ষে পিআর মেনে নিতে চান না। পিআর পদ্ধতি গত 54 বছর পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেখানে ভোটের পূর্ণ মূল্যায়ন করা হয়নি। ভোটাধিকারের প্রতি ইনসাফ করা হয়নি। একজন লোক যদি 1 লাখ ভোট পেয়ে সংসদ সদস্য হয় তাহলে 80,000 ভোট যিনি পেলেন তার ভোট কি, তার ভোটের অবস্থাটা কি হবে? এই সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে ওই 80,000 ভোট যিনি পেয়েছেন তার ভোট পচে যাবে, তার ভোট নষ্ট হয়ে যাবে, তার ভোটের কোনো মূল্য থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই ভোটগুলো মূল্য হবে, কারণ তখন জনগণের যেই ভোট সেই ভোটের ভিত্তিতে সংসদে আনুপাতিক হারে সংসদ সদস্য যাবে। ফলে যারা বেশি সংসদে বেশি আসন পাবেন তাদের ভোটের যেভাবে মূল্য হবে, কম আসন যারা পাবেন তাদের ভোটের মূল্য হবে। আমরা এই কারণে সনাতন পদ্ধতিকে বাদ দিয়ে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নির্বাচন আমরা দাবি করেছি, কারণ এর মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে। সম্মানিত ভাইরা,
সেজন্য আমরা এই দাবি পূরণের জন্য এবং নির্বাচনে সকল দল যাতে সমান সুযোগ পায়, লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত হয়, সেজন্য আমরা আন্দোলন করছি। আমরা ওই স্বৈরাচারী আমলের সব ধরনের খুন, দুর্নীতি, লুটপাটের বিচার দৃশ্যমান করার জন্য আমরা আন্দোলন করছি। কারণ এগুলোর ফয়সালা না হলে বাংলাদেশে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্মানিত ভাইরা, জামাত ইসলামীকে যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশে এক নম্বরে একটি সাহসী সরকার কায়েম করব, যেই সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, কোন শক্তিকে ভয় করবে না, কোন পরাশক্তিকে ভয় করবে না। তারা নির্ভয়ে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে, ন্যায় নীতির ভিত্তিতে দেশ চালাবে, সন্ত্রাস বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, কালো টাকা বন্ধ হবে, অর্থ পাচার বন্ধ হবে, সর্বত্র প্রশাসন নিট অ্যান্ড ক্লিন হবে এবং সেখানে আইনের শাসন, জবাবদিহিতা নিশ্চিত হবে। এই ধরনের একটি সরকার আমরা কায়েম করব ইনশাআল্লাহ। জামাত ক্ষমতায় গেলে আমরা দেশের প্রায় 400 কোটির উপরে যুবক আছে যারা বেকার, আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে এবং দেশের বাইরে পাঠিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এদেশের মানুষের সর্বস্তরের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের আমরা নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় যাই, নারীর অধিকার আমরা নিশ্চিত করব। আজকে নারীদেরকে বর্তমান সভ্যতা পুরুষ বানিয়ে স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদেরকে নারী রেখে যে স্বাধীনতা দিয়েছে ওটাই সম্মানজনক। আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখবো। নারীদেরকে মায়ের জাতি হিসাবে, বোনের জাতি হিসাবে, স্ত্রীর জাতি হিসাবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করব। তাদের জন্য সবকিছুই শালীনতা বজায় রেখে আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আমরা আইন সংস্কার করব। এখনো ব্রিটিশ আমলের পুরানো আইন বাংলাদেশে, এই আইনের ভিত্তিতে দেশ চলছে। রাষ্ট্র সংবিধান বিভিন্ন পর্যায়ের আইন কানুনকে একটি স্বাধীন দেশের উপযোগী করে আমরা রচনা করব এবং সেভাবে আমরা ভূমিকা পালন করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে এদেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত হবে। তারা এখন যেভাবে আছে তার চেয়ে শান্তিতে বসবাস করতে পারবে, আমরা সেই ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেছেন, অমুসলিমরা আমার রাষ্ট্রে আমার অঙ্গীকারের আওতায়। কোন অমুসলিমের উপরে যদি অন্যায়ভাবে কেউ হস্তক্ষেপ করে, আমি নবী কাল কিয়ামতে আল্লাহর আদালতে তার পক্ষে দাঁড়াবো। সুতরাং আমরা যদি সেভাবে অমুসলিমদের অধিকার দিতে পারি, তাহলে ইসলামের সৌন্দর্য দেখে তাদেরকে বলতে হবে না, চাপ দিতে হবে না। তারা কোরআনের কাছে মাথা নত করবে, তারা ইসলামের প্রতি এগিয়ে আসবে। আজকে আমাদের চরিত্রের কারণেই অমুসলিমরা ইসলামকে ভয় করে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা এই দেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অর্থনীতিকে পুনর্বিবেচনা করব, পুনর্বিন্যাস করব। সমৃদ্ধ অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী দেশে পরিণত করব। সম্মানিত ভাইরা, সেই কারণে আমরা যেই টার্গেটে, যেই কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি, সর্বস্তরের জনগণের কাছে আপনারা সেগুলো পৌঁছায় দেবেন। জনগণকে আপনারা আশ্বস্ত করবেন, মানুষের ঘরে ঘরে যাবেন, পাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করবেন। নেগেটিভ কথা আমরা বলবো না, অন্যরা যা বলে সেভাবে আমরা বলবো না। পজিটিভ হইতে সুন্দর কথায় সুন্দরভাবে গণমানুষকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করব। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।